সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে পদার্থবিজ্ঞান শেষ ক্লাস, এর আগের দিন আমরা শেষ করেছিলাম, কিন্তু কেউ কেউ আমাকে জানিয়েছে যে এই ক্যালোরিমিতি অংশটা আবার নেওয়ার জন্য, সেই কারণে আবার শুরু করা। আশা করি আজকে ক্লাসের পরে তোমাদের ছোটখাটো যে সমস্যাগুলো আছে সেসব সমাধান হয়ে যাবে এবং বুঝতে সুবিধা হবে। বইয়ের অংশটাও আলোচনা করেছি। তো ক্যালোরিমিতির মূলনীতিতে যেটা বলা হয়েছে যে আমরা বিশেষ করে শীতকালে গোসল করার সময় বালতি ঠান্ডা পানিতে কিছু ফুটন্ত গরম পানি মিশাই, ঢেলে দিলে কি হয়, ফুটন্ত গরম পানি বালতি ঠান্ডা পানিকে তাপ দিতে দিতে গরম পানিটা ঠান্ডা হয়ে যায়। আবার বালতি শীতল পানিটাও গরম ফুটন্ত পানি থেকে তাপ নিতে নিতে কিছুটা উত্তপ্ত হয়। ফলে কি হচ্ছে, গরম পানিটা কিছুটা ঠান্ডা হচ্ছে আর ঠান্ডা পানিটা কিছুটা উত্তপ্ত হচ্ছে, এবং একটা কিছুক্ষণের মাঝে একটা শীতল পানির তাপমাত্রা বেড়ে পুরো পানিটাই, উত্তপ্ত পানিটার তাপমাত্রা কমে যাচ্ছে, শীতল পানিটার তাপমাত্রা বেড়ে গিয়ে পুরো পানিটা একটা আরামদায়ক উষ্ণতায় পৌঁছেছে। তারপর আমরা সেটা নিয়ে গায়ে পানি ঢালি। এই ঘটনা এটাই সাধারণত হয়। আমরা এই বর্ণনায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে কি কি ঘটতেছে সেটা আমরা বলতে পারবো। যেমন প্রথমে যেটা ঘটতেছে যে গরম পানির সাথে ঠান্ডা পানি মিশানোর ফলে কি হচ্ছে, মিশানো হচ্ছে। এখানে গরম পানির সাথে ঠান্ডা পানি আগে প্রথমে মিশানো হচ্ছে। তারপর যেটা হচ্ছে যে ফুটন্ত পানি কি করতেছে, ফুটন্ত গরম পানি তাপ হারিয়ে পূর্বের তুলনায় ঠান্ডা হয়ে যাচ্ছে। পানিটা অনেক ফুটন্ত গরম ছিল, কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে যেটা হয়, ঠান্ডা পানিটা আবার আস্তে আস্তে তাপ গ্রহণ করে সেটা কি হচ্ছে, পূর্বের তুলনায় গরম হচ্ছে বা হয়েছে। এই ঘটনাগুলো এখানে ঘটেছে। আর গরম এবং ঠান্ডা পানির তাপ আদান প্রদানের ফলে আরেকটা তাপমাত্রা সৃষ্টি হচ্ছে, যেটা আমরা চূড়ান্ত তাপমাত্রা বলতেছি। তাহলে এখানে কয়েকটা ঘটনা ঘটতেছে, যে বর্ণনা করলাম যে গরম পানির সাথে ঠান্ডা পানি মিশানো হচ্ছে, তারপরে গরম পানিটা পূর্বের তুলনায় কিছুটা তাপ হারাচ্ছে বা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা পানিটা কিছুটা তাপ গ্রহণ করে পূর্বের তুলনায় গরম হচ্ছে, এবং সর্বোচ্চ যেটা হচ্ছে, এটা কেউ তাপ দিচ্ছে, কেউ নিচ্ছে, নেওয়ার ফলে একটা চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাচ্ছে। চূড়ান্ত তাপমাত্রাটাকে আমরা মিশ্রণের তাপমাত্রা বলবো। যে কোনো তাপমাত্রা একটি বস্তুর সাথে অন্য তাপমাত্রা যে আরেকটা বস্তু মিশানো হয়, তাহলে কে তাপ দেবে আর কে তাপ নেবে বা কতটুকু তাপ দেবে কতটুকু নেবে, সেটা দুটো নিয়মের উপর নির্ভর করে। আমি আবার বলছি যে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর ভিন্ন তাপমাত্রার বস্তু মেশানো হলে, সংস্পর্শে নিয়ে আসলে কেউ তাপ দেবে কেউ তাপ নেবে, এবং কতটুকু দেবে বা নেবে তা দুটো নিয়মের উপর নির্ভর করে। নিয়ম দুটো কি কি? একটা হচ্ছে যে বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে। বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুকে তাপ দিবে, অর্থাৎ তাপমাত্রাটা বেশি তাপ থেকে কম তাপের দিকে ধাবিত হবে। যতক্ষণ না পর্যন্ত দুটো তাপমাত্রায় সমান হয়, যে পর্যন্ত দুটো বস্তুর তাপমাত্রা সমান হবে না, সেই পর্যন্ত তাপ বেশি তাপ থেকে কম তাপের দিকে ধাবিত হবে, এবং তাপমাত্রা বেশি তাপ থেকে কম তাপমাত্রা উৎপন্ন হবে বা সৃষ্টি হবে। আর অপরটা হচ্ছে, যে ঘটনা ঘটতেছে, উত্তপ্ত বস্তু যতটুকু তাপ পরিত্যাগ করবে বা বর্জন করবে বা হারাবে, শীতল বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে। তাহলে এখানে দুটো বিষয়, একটা তাপটা আদান প্রদান হবে, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে ধাবিত হবে, এবং যতক্ষণ পর্যন্ত না সমান হয় ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। আর একটা বলা হচ্ছে যে যতটুকু উত্তপ্ত বস্তুটা যতটুকু তাপ বর্জন করবে, হারাবে বা পরিত্যাগ করবে, শীতল বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে। এখানে আরেকটা বিষয় বলা আছে যে ধরে নেওয়া হচ্ছে এই প্রক্রিয়াতে অন্য কোনো তাপ নষ্ট হচ্ছে না। আমরা ধরে নিয়েছি, আসলে তাপ নষ্ট হয়। যেমন একটা গ্লাসে যদি গরম পানি, অর্ধেক গরম পানি রাখো, সেখানে যদি ঠান্ডা পানি মিশাও, তাহলে গরম পানিটা কি করবে, তাপ হারাবে। গরম পানির সাথে পাত্রটাও কিন্তু, গ্লাসটাও তাপ হারাচ্ছে। এখানে পাত্র বিবেচনা আনা হয়নি। এভাবেই এই দুটো সূত্র ধরে নেওয়া হয়েছে। হ্যাঁ, পাত্র যে তাপ হারাচ্ছে অথবা পাত্র যে তাপ গ্রহণ করছে, সে বিষয়ে গাণিতিক সমস্যা আছে। এটা তোমাদের বই দেওয়া হয়নি, উচ্চতর ক্লাসে অথবা ইন্টারমিডিয়েট ক্লাসে তোমরা এটা এই ধরনের ব্যবহার পাবে। আবার আগের বইগুলোতে এই ধরনের ব্যবহার রয়েছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি ক্যালোরিমিতির মূলনীতি কি পেলাম? ক্যালোরিমিতির মূলনীতি আমরা পেলাম, যদি গ্রহণ বা বর্জনের সময় কোনো তাপ নষ্ট না হয়, তবে বেশি তাপমাত্রার বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে, কম তাপমাত্রার বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি।
যেটা আমরা গাণিতিকভাবে বলতে পারি মোট বর্জিত তাপ সমান মোট গৃহীত তাপ। কোনো বস্তু যতটুকু তাপ বর্জন করবে অপর বস্তু ততটুকু তাপ গ্রহণ করবে, এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি। কারণ এই আলোকে আমরা কিছু সূত্র আলোচনা করবো যে তাপ পরিমাপের সূত্র। তাপ পরিমাপের সূত্র দুই ভাবে হতে পারে। তাপমাত্রা যদি পরিবর্তন হয়, তাপ পরিমাপের সূত্র একাধিক রয়েছে, এখানে আমরা দুটো সূত্র আলোচনা করেছি। যদি তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ বেশি থেকে কম বা কম থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে তাপের পরিমাণ বা গৃহীত তাপের পরিমাণ বা বর্জিত তাপের পরিমাণের সূত্র একটা, কিউ সমান এমএস ডেল্টা থিটা। কিউ সমান এমএস ডেল্টা থিটা। ডেল্টা থিটাকে টি2 মাইনাস টি1 ও লিখতে পারি। ডেল্টা থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, টি2 হচ্ছে বেশি তাপমাত্রা, টি1 হচ্ছে কম তাপমাত্রা। সেটা আমরা বলে দিচ্ছি, এমটা হচ্ছে এখানে বস্তুর ভর, এস হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ, আর তাপমাত্রার পার্থক্য হচ্ছে টি2 মাইনাস টি1। যদি তাপমাত্রার পরিবর্তন হয়, আর যদি তাপমাত্রার পরিবর্তন না হয় সেক্ষেত্রে ভিন্ন সূত্র হবে। তাপমাত্রার পরিবর্তন না হলে তো টি2 মাইনাস টি1 আমরা পাবো না। সেক্ষেত্রে কি হবে, তাপ বা গৃহীত তাপ বর্জিত তাপ কিউ সমান হবে এম এল এফ। তোমাদের বইয়ে এল এফ ব্যবহার না করে এল ব্যবহার করা হয়েছে। এল এফটা কি বা এলটা কি? বরফ গলনের সুপ্ত তাপ। বরফ গলনের সুপ্ত তাপকে এল বা এল এফ দ্বারা প্রকাশ করা হয়। তোমাদের বইয়ে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা আগে তাপ পরিমাপের সূত্র জানতাম একটা, কিউ সমান এম এল ডেল্টা থিটা। তাপ পরিমাপের আরেকটা আছে সূত্র জানবো আমরা, কিউ সমান এম এল এফ বা এম এল। অর্থাৎ তাপ বরফ গলনের সূত্র তাপের ক্ষেত্রে এম এল সূত্র ব্যবহার হবে। এলটা কি জিনিস, সূত্র কি, কতদিনে আমরা বরফ গলনের সূত্র তাপ নিয়ে আলোচনা করেছিলাম, সংজ্ঞা দিয়েছিলাম। আজকে আবার একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমে আসি সূত্র তাপ কি। সূত্র তাপ হচ্ছে যে তাপ বস্তুর তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়। তাপমাত্রা যা আছে তাই থাকবে, কিন্তু অবস্থা বলতে কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন, তরল থেকে বাষ্প বা বাষ্প থেকে তরল, অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রাটা একই থাকবে, তাকে সূত্র তাপ বলা হচ্ছে। আর বরফ গলনের সূত্র তাপ কি জিনিস, ল্যাটেন্ট হিট অফ ফিশনটা কি? তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তাপমাত্রা যখন গলনাঙ্কে পৌঁছায়, কঠিন পদার্থের তাপমাত্রা যখন গলনাঙ্কে পৌঁছায়, মানে বলতে পদার্থটা গলতেছে, কঠিন পদার্থটা কঠিন থেকে তরলে রূপান্তর হচ্ছে। গলনাঙ্কে পৌঁছা বলতে যে তাপমাত্রা গলে, তখন সম্পূর্ণ পদার্থ তরলে রূপান্তরিত না হওয়া পর্যন্ত তাপমাত্রা আর পরিবর্তন হয় না। অর্থাৎ 2 কেজি ভরের মনে করে একটা বরফ আছে, বরফটা গলাচ্ছ, গলতে শুরু করলে 2 কেজি বরফ একসাথে গলবে না, আস্তে আস্তে গলবে, সময় নিবে। কিন্তু সময় নিলেও তাপমাত্রার পরিবর্তন হবে না। ওই বরফটার তাপমাত্রা 0 ডিগ্রি, সম্পূর্ণ পানিটা বরফটা গলা না পর্যন্ত বরফ গলা পানিটার তাপমাত্রাও 0 ডিগ্রি হবে। এইটাকে বলা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হবে না সম্পূর্ণ পদার্থটা রূপান্তরিত না হওয়া পর্যন্ত। এখানে যে পরিমাণ তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তর করলো, যে পরিমাণ তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তরিত করলো, সেটাই হচ্ছে গলনের সুপ্ত তাপ বা বরফ গলনের সুপ্ত তাপ। বরফের মধ্যে নিজস্ব একটা তাপ আছে, সেই তাপটাই বরফটাকে গলাচ্ছে, ফলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। এই তাপ বস্তুর তাপমাত্রা পরিবর্তন করে না, কিন্তু আন্তঃআণবিক বন্ধন শিথিল করতে ব্যয় হয়। আন্তঃআণবিক যে বন্ধনটা আছে, কঠিন মানে বন্ধনটা অনেক দৃঢ়, আর তরল হলে বন্ধনটা শিথিল হচ্ছে। হ্যাঁ, তাহলে ওই সুপ্ত তাপটা কি করতেছে, আন্তঃআণবিক বন্ধনটা পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। আশা করি তোমরা সূত্র তাপ এবং বরফ গলনের সূত্র তাপ কি এটা বুঝতে পেরেছো। বরফ গলনের সূত্র তাপ এটা হচ্ছে প্রক্রিয়া। আমরা এটা আলোচনা, বরফ গলনের সূত্র তাপ 22,68,000 জুল পার কেজি বলতে কি বুঝি? হ্যাঁ, তাহলে সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারবো 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে এত জুল তাপের প্রয়োজন। 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে এত জুল তাপের প্রয়োজন। বিপরীতভাবে বলতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হওয়ার জন্য এত জুল তাপ বর্জন করতে, পানিটা বর্জন করতেছে, ওইখানে গ্রহণ করতেছে, এখানে বর্জন করতেছে। তাপমাত্রা কিন্তু প্রয়োজন, ওখানে 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, বরফের তাপমাত্রা 0 ডিগ্রি, পানির তাপমাত্রা 0 ডিগ্রি, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে। এটাকেই বলা হচ্ছে বরফ গলনের সূত্র বলতে আমরা এটাই বুঝতেছি। তাহলে সূত্র তাপ কি, বরফ গলনের সূত্র তাপ কি, সূত্র তাপ বলতে কি, বরফ গলনের সূত্র বলতে কি বোঝায় সে বিষয়ে আমরা পড়লাম। এখন এই বিষয়টা গাণিতিক সমস্যার সমাধান করব। যেমন 20 কেজি পানিকে 4 ডিগ্রি সেলসিয়াস হতে 44 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করতে পানি কর্তৃক গৃহীত তাপের পরিমাণ নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে পানি আছে 20 কেজি,
আর তাপমাত্রা 4 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তাহলে কি পানি তাপ গ্রহণ করেছে, কি পরিমাণ তাপ গ্রহণ করেছে সেটা আমরা বের করব। যে মানগুলো সেটা লিখে ফেললাম। এখন এই যে এখানে কিন্তু পানি আপেক্ষিক তাপ দেওয়া নাই, পানি আপেক্ষিক তাপটা আমরা এক মিনিট সমস্যা হয়ে গেছে, লো কানেকশন। হ্যাঁ, যেটা বলছিলাম আপেক্ষিক তাপ আমরা ছক থেকে জানি 42 জুল পার কেজি পার কেলভিন। তাহলে তাপমাত্রা পরিবর্তনশীল তাপ পরিমাপের সূত্র আমরা জানি একটাই, কি সমান ml ডেল্টা থিটা। যখন তাপমাত্রা পরিবর্তন হয় তখন তাপ পরিমাপের সূত্র কি সমান ml ডেল্টা থিটা। মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটা মান চলে আসলো, এত 3.36 × 10⁻⁷ জুল তাপ সে গ্রহণ করবে যখন তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। বস্তুর পরিমাণ এখানে আমরা 20 কেজি নিয়েছি, 20 কেজির জায়গায় 10 কেজি, 1 কেজি, 5 কেজি যে কোনোটাই হতে পারে, তাপমাত্রা পরিবর্তন যে কোনোটা হতে পারে। তাহলে ওখানে তাপ গ্রহণ করছিল, এখানে আবার দেখো 20 কেজি তামা নিয়েছি, ওখানে পানি ছিল, এখানে 20 কেজি তামা নিয়েছি, তাপমাত্রা 44 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে আনতে। এখানেও তামার বস্তুটা তাপ হারাইছে, তাপমাত্রা হারাইছে, তামার বস্তুটা তাপ হারাইছে, ফলে তাপমাত্রাটা আপনার কথাগুলো ভালো করে শোনা যাচ্ছিল না। হ্যাঁ, নেটের ডিস্টার্ব, তবে নেটওয়ার্ক স্লো মনে হচ্ছে। হ্যাঁ, সেই কারণে হয়তো এটা হচ্ছে। এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আচ্ছা, ফাইন, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। আমরা আসলাম যে এখানে তাপ হারিয়েছে এবং তাপমাত্রা 44 থেকে 24 এসেছে, তাপমাত্রা পরিবর্তন হয়েছে। তাপমাত্রা পরিবর্তনের কারণে সূত্র একটা কি সমান ms ডেল্টা থিটা। তবে তাপমাত্রা পরিবর্তন হলে আমরা তাপ হারাতেও পারে, গ্রহণ করতে পারে, দুই ধরনের অঙ্ক আমরা করলাম। আগেরটা তাপ গ্রহণ করেছিল, এটা তাপ হারাইছে, কিন্তু সূত্র একই। তাহলে এখানে একটা তাপ হারাইলো আর একটা তাপ গ্রহণ করলো, আমরা গাণিতিক সমস্যার সমাধান করলাম। এবার আমরা অন্যটাতে যাচ্ছি। কি লিখছি? 10 কেজি বরফকে পানিতে পরিণত করতে বরফ কর্তৃক গৃহীত তাপ বের করতে হবে। এখানে কিন্তু তাপমাত্রা কমছে না বাড়ছে সেটা উল্লেখ নাই। এটাকে প্রশ্নটা কিন্তু আরেকভাবে করতে পারি বোঝার সুবিধার্থে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে বরফ কর্তৃক গৃহীত তাপ। এখানে বরফটার তাপমাত্রা ছিল 0 ডিগ্রি, বরফটা গলে পানি হয়েছে, তার তাপমাত্রাও 0 ডিগ্রি। তাপমাত্রা পরিবর্তন হয় নাই, শুধুমাত্র বরফ থেকে বা কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়েছে। এতে বরফটা কি তাপ গ্রহণ করে, এখানে বরফ তাপ গ্রহণ করেছে, এটা বের করতে হবে। যদি পরিবর্তন না হয় তাহলে সূত্র আমাদের ভিন্ন হবে। তাহলে m সমান 10 কেজি, আর বরফ গ্রহণের সূত্র তাপ তোমাদের বইয়ে দেওয়া আছে, 3,34,000 জুল পার কেজি। আপেক্ষিক তাপের একক জুল পার কেজি পার কেলভিন, আর সূত্র তাপের একক জুল পার কেজি পার কেলভিনটা নেই। যাই হোক, তাহলে আমরা সূত্র ব্যবহার করব। যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়, তাহলে আমরা কিউ সমান লিখবো ml বা mlf, যে কোনো একটা সূত্র লিখবো। তোমাদের ওই ml ব্যবহার করা হয়েছে, m এর মান আছে, l এর মান আছে, বসিয়ে দাও। বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি, বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি, মান গুণ করে দিলাম, ফলে আমরা মান পেয়ে গেলাম। তাহলে এখানে যখন তাপমাত্রার পরিবর্তন হবে না, তখন তাপ পরিমাপের সূত্র দেখো ভিন্ন, কিউ সমান mlf।
ml এম এ এবং এল এর মানটা বসিয়ে দিলাম, রেজাল্ট চলে আসলো সহজভাবে। এখন বইয়ে একটা অঙ্ক আছে তোমাদের, বইয়ের অঙ্কটা আমরা করব। 180 পৃষ্ঠা তোমাদের এই অঙ্কটা আছে, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে 100 গ্রাম ওজনের এক টুকরা বরফ ছেড়ে দেওয়া হলো। কি ঘটনা ঘটলো? দুইটা বিষয় ঘটলো, দুইটা বস্তু, একটা হচ্ছে বরফ আর একটা হচ্ছে পানি। একটা হচ্ছে বরফ আর একটা হচ্ছে পানি। বরফ হচ্ছে 100 গ্রাম আর পানি হচ্ছে 1 লিটার। বরফ 100 গ্রাম, পানি 1 লিটার। পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বরফের তাপমাত্রা দেওয়া নেই। আমরা এখানে আলোচনার সুবিধার্থে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি ধরে নিব। পুরো বরফটি গলে যাবার পর মোট পানি কর্তৃক তাপমাত্রা কত হবে, মোট পানির তাপমাত্রা কত হবে? বরফের সূত্রটা প্রশ্ন দেওয়াই আছে। এটা কিলো জুলে আছে, কিলো জুলটাকে আমরা জুলে রূপান্তর করবো 1000 দিয়ে গুণ দিয়ে। আমি আবার বলতেছি, এখানে দুটো বিষয়, পানির মধ্যে বরফ দেওয়া হয়েছে, বরফ হচ্ছে 100 গ্রাম আর পানি হচ্ছে 1 লিটার, এবং পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এই 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বরফ ফেলে দেওয়া হয়েছে। বরফের তাপমাত্রা উল্লেখ নেই, আমরা সাধারণত জানি যে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, যদি উল্লেখ না থাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াসই ধরবো। তাহলে বরফের তাপমাত্রা কম, পানির তাপমাত্রা বেশি। ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা ঘটবে যে বরফটা তাপ গ্রহণ করে আস্তে আস্তে গলে যাবে, আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কি হবে? আস্তে আস্তে তাপ হারাবে। তাহলে বরফ তাপ গ্রহণ করবে আর পানি, গরম পানিটা তাপ হারাবে। দুইটা ঘটনা আছে। আমরা অঙ্কের মধ্যে যাই, যে যে মানগুলো দেওয়া আছে লিখে ফেললাম। বরফের ভর কেজিতে রূপান্তর করেছি। এখানে দেখো পানির ভরটা 1 লিটার পানির ভর আমরা 1 কেজি ধরছি। পানি ছিল 1 লিটার, 1 লিটার পানির ভরকে 1 কেজি আমরা বলতে পারবো, যেহেতু আমরা জানি 1 ঘনসেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, সেইভাবে 1 লিটার পানির ভর আমরা 1 কেজি ধরতে পারি। আমরা ছোট ক্লাসে এই অঙ্কগুলো করেছি। পানির আপিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন আর জানি, আর বরফের সূত্রটা এখানে দেওয়া আছে। জুল, কিলো জুল ছিল, কিলো জুলটাকে জুলে রূপান্তর করছে 1000 দিয়ে গুণ করে। চূড়ান্ত তাপমাত্রা কত আমরা জানি না, কি ধরে নিয়েছি, আর ধরি বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের তাপমাত্রা দেওয়া ছিল না, এই জন্য 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম, যে মানগুলো আমরা লিখে ফেললাম। এখন এখানে যেটা বলতেছি, যে এখানে কি হবে, একটু বোঝার সুবিধার্থে একটু করে নিচ্ছি। হ্যাঁ, যেটা বললাম যে এখানে বরফটা কি করবে, 2 পর্যায়ে তাপ গ্রহণ করবে। 2 পর্যায়ে কিভাবে সেটা একটু দেখি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত, অর্থাৎ বরফটা গলতেছে। বরফটা গলতেছে, সম্পূর্ণ বরফ না গলা পর্যন্ত বরফগুলো পানিটার তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে। 0 ডিগ্রি তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হতে বরফ কর্তৃক বরফ কতটুকু তাপ গ্রহণ করতেছে, বরফ কতটুকু তাপ গ্রহণ করতেছে সেটা আমরা আগে বের করবো। যেহেতু এখানে তাপমাত্রার পরিবর্তন হয় নাই, সেখানে আমরা Q সমান ml লিখবো। মান বসিয়ে দিলাম, m এর মান 0.1 কেজি আর l এর মান 3,34,000 জুল বসিয়ে দিলাম। 33,400 জুল আমরা পেলাম। কি হলো, এই তাপটা বরফটা গলতে এই তাপ গ্রহণ করতেছে, বরফটা গলতে এই তাপ গ্রহণ করতেছে, গ্রহণ করে কি হলো, পানিতে পরিণত হলো। ওই পানির তাপমাত্রা 0 ডিগ্রি। এবার কি হবে, 0 ডিগ্রি পানিটা গলার পর সে আরো তাপ গ্রহণ করবে। এবার বলতেছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফগুলা পানি থেকে টি ডিগ্রি, এই চূড়ান্ত তাপমাত্রায় বোঝাচ্ছে, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে বরফগুলা পানি কর্তৃক গৃহীত তাপ Q2 সমান ml ডেল্টা থিটা বা T2 - T1। T2 তাপমাত্রা বেশি আর 0 ডিগ্রি তাপমাত্রা কম, এই জন্য T2 - T1 লিখেছি। সবসময় বিয়োগটা হবে বেশি থেকে কম তাপমাত্রার দিকে। এখানে যে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে, আর আগেরটাতে তাপমাত্রার পরিবর্তন হয়নি। যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে সূত্র ms ডেল্টা থিটা বা ms T2 - T1 মান বসিয়ে দিয়েছি।
রেজাল্ট চলে এসেছে। তাহলে প্রথমে বরফগুলো পানি হলো, তারপর বরফগুলো পানি চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাইলো। আর এই দুই পর্যায়ে অনুযায়ী আর গরম পানি কি করতেছে, সে তাপ হারাচ্ছে। 30°C তাপমাত্রা থেকে কমে টি ডিগ্রিতে যাচ্ছে। 30°C তাপমাত্রা থেকে কমে সে টি ডিগ্রিতে যাচ্ছে, ফলে তাপমাত্রা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে ms ডেল্টা থিটা, ms 30টা বেশি, টিটা কম, তাহলে আমরা গুণ করে এই মানটা পেলাম। তাহলে কি হচ্ছে, তাপ 2 পর্যায়ে গ্রহণ করতেছে আর বর্জন করতেছে 1 পর্যায়ে। তাহলে আমরা গ্রহণটাকে Q1 Q2 লিখেছি আর বর্জনটাকে Q3 লিখেছি। সেই ক্ষেত্রে আমরা ক্যালোরিমেট্রির মূলনীতি অনুযায়ী লিখতে পারি যে গৃহীত তাপ সমান বর্ধিত তাপ, Q1 প্লাস Q2 সমান Q3, Q1 Q2 Q3 মান বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে টি এর মান এটা চলে আসবে 20। এখানে কিছু একক লিখবো না, যেহেতু কোনো একক নেই সমাধানে। তারপর লিখবো যে নির্ণয় তাপমাত্রা 20°C। আমি আবার একটু বলতেছি প্রথম থেকে। এখানে যে মানগুলো দেওয়া ছিল সেগুলো বলে দিয়েছি। বলে দেওয়ার পরে বরফটা যে 2 পর্যায়ে তাপ গ্রহণ করছে সেটা আমরা বললাম। হ্যাঁ, একদম ভেঙে সুন্দর সুন্দর করে সহজভাবে সাজিয়ে দিয়েছে, বইতে এত সহজভাবে উল্লেখ নাই, একসাথে দিয়ে দিয়েছে। আর বর্জন করলে কতটুকু তাপ সেটাও বলে দিলাম। দেওয়ার পরে আমরা Q1 প্লাস Q2 সমান Q3 বসিয়ে দিলাম। বসে দেওয়ার পরে নির্ণয় তাপমাত্রা বের হয়ে গেল। এটাই হলো মিশ্রণের তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা। এটাই নির্ণয় চূড়ান্ত তাপমাত্রা। অর্থাৎ গরম পানিটার তাপমাত্রা কমে গেছে আর যে বরফের তাপমাত্রা বেড়ে গেছে। তাহলে আগামী শনিবারে অর্থাৎ 10 তারিখে আমরা এই ষষ্ঠ অধ্যায়ের পরীক্ষা নিব। আগামী বুধবারে তোমাদের আগামী শনিবারে আমার ওই দিন কেমিস্ট্রি পরীক্ষা, ওই টাইমে। আর তার আগের দিন হায়ার ম্যাথ। এরপর নেক্সট দিন পড়াবেন বুধবারে আর কি। পরীক্ষা তোমার স্কুলের পরীক্ষায় তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ওইটা গ্রহণ করবো, এটা অন্য সময় তার সুযোগ নেই, কারণ তো অনলাইনে সরাসরি নিব। এক সপ্তাহ একসাথে গ্রহণ করা যাবে না, একটা গ্রহণ করবে, একটা বাদ দিতে হবে। যাই হোক, আমরা বুধবারে নেব পরিমিতি পরীক্ষা, শনিবারে নেব পদার্থবিজ্ঞান পরীক্ষা, এবং তারপরে আমরা পরবর্তী অধ্যায় করতে যাবো। আজকে অনেক দেরি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।